এই সংসদ ও এই সরকারের কাছে এদেশের মানুষের চাওয়া পাওয়াটা অনেক বেশি। মাননীয় স্পিকার, বাজেট শুধুমাত্র আয় ব্যয়ের লিখিত হিসাব নয়, বরং এটি একটি সরকারের বার্ষিক পরিকল্পনার দলিল। এটি জনসাধারণের আশা আকাঙ্ক্ষার ও স্বপ্নের বাস্তবায়ন। এটি দেশের শান্তি শৃঙ্খলা, সার্বিক নিরাপত্তা, উন্নয়ন এবং স্থিতিশীলতা, সর্বোপরি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক মহাপরিকল্পনার নাম। 2026-27 অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে তা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বাজেট নিঃসন্দেহে, যার পরিমাণ দেখানো হয়েছে 9,38,000 কোটি টাকা। এখানে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এবং সম্ভাব্য আয় দেখানো হয়েছে 6,95,000 কোটি টাকা এবং ঘাটতির পরিমাণ দেখা হচ্ছে 2,43,000 কোটি টাকা, যেটা বিগত বছরে ঘাটতির পরিমাণ ছিল 2,26,000 কোটি টাকা। গত বছরের বাজেটের তুলনায় এই বছরের বাজেট 17,000 কোটি টাকা বেশি ঘাটতির পরিমাণ। এটা নিঃসন্দেহে হালকা করে দেখার কোনো বিষয় নয়। এই বিশাল ঘাটতি কি দিয়ে পূরণ হবে? দেশীয় কোন কোন সোর্স থেকে তা হবে সুস্পষ্ট ব্যাখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি না। অনেকাংশেই বিদেশি ঋণ এবং ব্যাংক ঋণ দিয়েই এটা পূরণ করার চেষ্টা করা হবে। সুতরাং আমি মনে করি এই রাজস্ব আদায়টা একটি বড় চ্যালেঞ্জ। এরপরেও আমাদের দেশে রয়েছে কর ফাঁকি এবং অনিয়মিত কর প্রদান ইত্যাদি। এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি এখানে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে 3,75,000 টাকা, যেটা গত বছর ছিল 3,50,000 টাকা। আমি মনে করি বর্তমান বাস্তবতায় এটিকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা উচিত বলে আমি মনে করি। এখানে আরো লক্ষণীয় যে অনেক ব্যবসায়ী, অনেক চাকরিজীবী করের আওতাভুক্ত নন, অথচ সামান্য বেতনের স্কুল মাদ্রাসার শিক্ষকেরা করের আওতাভুক্ত। সুতরাং জানতে ইচ্ছা করে যারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, ডাক্তারগণ, আইনজীবীগণ, বড় বড় ব্যবসায়ীগণ, তারা কি সবাই করের আওতাভুক্ত কিনা এবং তারা কি সিস্টেমে কর দিয়ে থাকেন? সর্বোপরি যে কথাটা বলতে চাই সেটা হলো এই বাজেটে আরো অসঙ্গতি আছে, যেটা হলো আমরা দেখেছি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগে বরাদ্দ রাখা হয়েছে মাত্র 2,908 কোটি টাকা, যা আমার কাছে মনে হয় এটা একটা অপ্রতুল। এখানে শিক্ষা খাতে আমরা দেখতে পাচ্ছি ধরা হয়েছে 52,598 কোটি টাকা এবং এটা বিশ্লেষণ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষায় 21,441 কোটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 20,835 কোটি, কারিগরি ও মাদ্রাসা শাখায় 6,723 কোটি। মাদ্রাসা বিভাগের এই বরাদ্দটাও অপ্রতুল বলে আমি মনে করি। সেই সাথে এই হিসাবের মধ্যেও কিছু গড়বড় আছে, যোগ করলে দেখা যায় যে হিসাবটা অসামঞ্জস্যপূর্ণ। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দিলে শেষ করতে পারবো, প্লিজ। মাননীয় সদস্য, আপনাকে 1 মিনিট দেওয়া হয়েছে, সামাপ করুন প্লিজ। 2 মিনিট দিলে ভালো হয়। একটু যেহেতু আপনাদের হুইপ দেয়, আমি দিই না তো। 1 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমি রংপুর বিভাগ থেকে নির্বাচিত একজন, যে বিভাগটি সবসময় অবহেলিত। রংপুর এলাকা হলো কৃষি প্রধান এলাকা, কিন্তু এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নেই। অন্যান্য বিভাগীয় শহরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, একাধিক বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু রংপুরে তা নাই। এই জন্য একটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছি। আমার উপজেলায় ব্যাপক সবজি চাষ হয় এবং হাড়িভাঙ্গা আম চাষ হয়। এগুলি সংরক্ষণের জন্য কোনো কোল্ড স্টোর নেই, এই কোল্ড স্টোরের দাবি জানাচ্ছি। কৃষিভিত্তিক এলাকা হিসেবে সেখানে কৃষি শিল্প গড়ে তোলার দাবি জানাচ্ছি, একটা ইপিজেড তৈরির দাবি জানাচ্ছি। সেই সাথে আমার উপজেলা লেভেলে কোনো কলেজ সরকারি নাই, অথচ 1970 সালের 2টি বড় বড় কলেজ আছে, সেটিকে বাদ দিয়ে ইউনিয়ন লেভেলের একটি কলেজকে সরকারি করা হয়েছে। আমি এই কলেজ